Hello everybody, welcome back to our spoken English classes. Today it is the second day of our session. বন্ধুরা, ছাত্রছাত্রীরা সবাইকে আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসে স্বাগতম, সুস্বাগতম। আমাদের আজকে দ্বিতীয় দিন, তাই তো? আজকে আমাদের দ্বিতীয় দিন। আচ্ছা, এবারে যেটা আমরা আলোচনা করছিলাম যে স্পোকেন ইংলিশ, মানে আই থিঙ্ক অ্যাট ফার্স্ট উই শুড ফিক্স আওয়ার গোল, that what do we want, if we want to be an English speaker or if we want to be a communicator। অর্থাৎ আমার মনে হয় প্রথমে আমাদেরকে একটা গোল, আমাদেরকে একটা লক্ষ্য স্থির করে নিতে হবে যে আমরা কি ইংলিশ স্পিকার হতে চাই। আমরা এই যে স্পোকেন ইংলিশটা শিখবো কেন, স্পোকেন ইংলিশটা শেখার কারণটা কি? আমরা কি ইংলিশ স্পিকার, মানে আমরা ইংলিশে স্পিচ দেবো বড় বড়, সেই জন্য ইংলিশ শিখবো, নাকি আমরা কমিউনিকেটার হতে চাইছি? কমিউনিকেটার কথার অর্থ কি? কমিউনিকেটার অর্থ হচ্ছে যে আমরা সংযোগ, মানে দুটো একটা ইংরেজি কথা বলে কেউ আমাদেরকে ইংরেজিতে কিছু প্রশ্ন করলো, তাহলে আমরা যেন অ্যান্সারটা দিতে পারি। বা আমাদের কোথাও আমরা বেড়াতে গেছি বা কোথাও গেছি, যেমন আমাদের কি দক্ষিণ ভারতে যদি আমাদের ট্রিটমেন্ট করাতে যেতে হয়, তা সেখানে গিয়ে অনেক ইংলিশ কথা বলতে হয়, আর না হলে ইন্টারপ্রেটার নিতে হয়, দোভাষী যারা থাকে তাদেরকেও নিতে হয়। তো সেখানে যদি আমরা দু একটা কথা বলতে পারি, দু একটা কথা মানে যাতে কমিউনিকেটার, মানে কি কমিউনিকেটার মানে হচ্ছে যে যোগাযোগ তৈরি করতে পারে, কমিউনিকেশন, যোগাযোগ যাতে স্থাপন করতে পারি অল্প বিস্তর ইংরাজি বলে আমরা। হ্যাঁ, এবার এটা আমাদের লক্ষ্য। এবার তারপর মানে কি বলবো, যে যতটা পারবে। দেখা গেলো কমিউনিকেটার হতে গিয়ে কেউ একজন ভালো স্পিকার হয়ে যেতেই পারে, দেখা গেলো সে ভালো শিখলো, হতেই পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের লক্ষ্যটা প্রথম থাকবে যে আমরা কমিউনিকেটার হব, আমরা কমিউনিকেশনের জন্য ইংরেজিটা শিখবো। ছোট ছোট বাক্য আমরা প্রথমে শেখার চেষ্টা করবো, তারপর যদি কেউ ভালো শিখতে পারে সে তো শিখবেই, সে তো এগিয়ে যাবেই, কোনো অসুবিধা নেই। তো সেই জন্য বললাম যে প্রথমে আমাদেরকে অ্যাট ফার্স্ট উই শুড ফিক্স আওয়ার গোল, দ্যাট হোয়াট ডু ইউ ওয়ান্ট টু লার্ন, if we want to be an English speaker or if we want to be a communicator, যে আমরা ইংরাজি স্পিকার হতে চাইছি না কমিউনিকেটার হতে চাইছি। তা আমার মনে হয় আমাদের সবার উচিত কমিউনিকেটার হওয়ার, মানে প্রথমে একটা ছোট লক্ষ্য দিয়ে এগোই, তারপর দেখা যাবে। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা সবাই আমাদের একটা সবার একটা মানে কী বলবো, চারিত্রিক বৈশিষ্ট্য আছে, খুব কমন সেই জিনিসগুলো। যেমন আমরা সবাই মনে করি আমরা ভোরবেলা হাঁটতে যাব, আমরা একটু এক্সারসাইজ করব প্রতিদিন, আমাদের ওজন কমাতে হবে, কারো ভুঁড়ি কমাতে হবে, আমরা ভেবে প্রতিদিন চিন্তা করি কাল থেকে করব। কেউ চিন্তা করে কাল থেকে করব, এই সংখ্যাটাই বেশি। আবার কেউ কী করে, শুরু করে, একদিন দুদিন করার পর শুরু করে তারা হাঁপিয়ে যায়, তাদের আর দেখা যায় না। খুব কম লোকই আছে যারা তাদের যে গোল, তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যতে অবিচল থাকতে পারে, খুব কম লোকই আছে। আর যারা অবিচল থাকতে পারে তারা সফল হয় জীবনে, সফল হয়, যেমন তারা ওই কাজটাতে সফল হয়ে যায়। বেটা বোঝা গেল? তো সেক্ষেত্রে আমাদেরকেও লক্ষ্যটা স্থির রাখতে হবে, এগিয়ে যেতে হবে। এবার এটা হলো প্রথম কথা। এবার দ্বিতীয় কথা, যে দেখুন সবাইকেই বলছি, এটা তো একদিনের বিষয় না যে স্পোকেন ইংলিশ শিখবো, এটা তো একদিনের বিষয় না। আমি ইংরেজিতে কথা বলতে শিখবো। প্রথম কথা এটা শিখতে গেলে প্রথম যে শর্তটা, দুটো জিনিস, লজ্জা, এটাকে ত্যাগ করতে হবে। লজ্জা যে আমি ইংরেজি বলতে যাব, ভুল হবে না কি হবে, কে কী বলবে, হাসবে, এই জিনিসটাকে ত্যাগ করতে হবে। আর এই যে আমি একটা কথা বলি তোমাদের সবাইকে, এই যে আমি এই প্রথম থেকে একটা দুটো ইংরাজি সেন্টেন্স বললাম, তার বাংলা করে বললাম, কেন? পাণ্ডিত্য ফলানোর জন্য না? আমি অত পণ্ডিত নই। অ্যাকচুয়ালি আমি নিজেও তো ভুলে গেছি। একটা সময় বলার অভ্যাস ছিল, কিন্তু দীর্ঘদিন ধরে না বলার ফলে কি হয়েছে, অভ্যাসের অভাবে জিনিসটা হারিয়ে গেছে, ক্ষমতাটা। সেজন্য আমি নিজে ভয়টা প্রথমে কাটানোর চেষ্টা করছি, ওই জন্য বলার চেষ্টা করছি, ওই জন্য বলে ভয়টা কাটানোর চেষ্টা করছি নিজে। বড়টা বোঝা গেল? কোনো পাণ্ডিত্য ফলানোর ব্যাপার নয়, আমি নিজে আমার ভয়টা কাটানোর চেষ্টা করছি যে আমি যাতে নিজে একটু বলতে পারি আগে। তাই হলো বিষয়। এবার যে কথাটা, তো প্রথম কথা কি, মানে আমাদেরকে লজ্জা ছাড়তে হবে। দ্বিতীয় কথা, প্র্যাকটিস। একটা কথাই আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, যে প্র্যাকটিস যে করবে সে একদম পারফেক্ট হবে। প্র্যাকটিস ছাড়া কখনো সম্ভব না। ওই যে আগের দিন বলেছিলাম, আচ্ছা আগের দিন যে আমি পয়েন্টগুলো লিখেছিলাম, সেখানে একটা কথা আমি 3 নম্বর পয়েন্টটা বলতেই ভুলে গেছি, লিখেছিলাম কিন্তু বলতে ভুলে গেছি, মানে ব্যাখ্যা করতে ভুলে গেছি। কনভারসেশন, অ্যাকচুয়ালি মানে দেখতে হয় কোথাও ইংরেজি কনভারসেশন মানে যদি পাওয়া যায়, অ্যাকচুয়ালি গুগলে সার্চ করলেও পেয়ে যাবে, সবাই এখন তো সবার কাছে মোবাইল আছে, যে ইংলিশ কনভারসেশন ফর লার্নার, ইংলিশ কনভারসেশন ফর স্পোকেন ইংলিশ লার্নার বললেই কনভারসেশন পেয়ে যাবে। সেখানে কনভারসেশনটা কী হয়, মানে দুজনের মধ্যে কথোপকথন, কোশ্চেন অ্যান্সার কীরকম হয়, কথোপকথন কেমন হয়, এটা পড়া উচিত। এটা পড়লে অনেকটা আন্দাজ পাওয়া যাবে, আর এটা পড়লে অনেকটা আন্দাজ পেয়ে যাবে। এটা আগের দিনের আলোচনার বিষয় ছিল, কিন্তু আমি বলতে ভুলে গেছিলাম, ওই জন্য এখন বলে দিলাম। আর আজকে যে কথাটা বলছিলাম, যে প্রথম লজ্জা ছাড়তে হবে। এবার বলবে স্পোকেন ইংলিশের ক্লাস করাতে সে জ্ঞানই তো দিয়ে যাচ্ছে, কিছু তো বলছেও না, কিছু শেখানোরও নেই। হ্যাঁ, প্রথমে তো এই কথাগুলোই বলতে হবে, কারণ প্রথমে কথাগুলো না বললে আসবো কী করে। আর আরেকটা কথা বলি, যে লুক,
আই ডোন্ট নো হু নোজ হাউ মাচ, সো আই ওয়ান্ট টু ডিসকাস ফ্রম দ্য ভেরি বিগিনিং। আমি তো জানি না কে কতটা জানে, কে কতটা জানো বা জানেন। তা আমি চাইছি কি, আমি চাইছি একদম শুরু থেকে শুরু করা, একদম শুরু থেকে, একদম ভেরি বিগিনিং, একদম শুরু থেকে শুরু করতে চাইছি। ব্যাপারটা বোঝা গেল? তো সেই জন্য কিছু কথা বলতে হবে, কিছু কথা না বললে হবে না। তো প্রথমে হচ্ছে লজ্জাটাকে ছাড়তে হবে, লজ্জাটাকে ত্যাগ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস দিনে অন্তত 20-25 মিনিট প্র্যাকটিস করতেই হবে, শ্যাডো প্র্যাকটিস। নিজেকে নিজে বলতে হবে, নিজে বলতে হবে। দরকার হয় বাক্যকে লিখে নিয়ে বাক্যকে মানে প্রথমে বাংলায় লিখে নিয়ে, তারপর ইংরেজিতে লিখে নিয়ে, না পারলে গুগল ডিকশনারিতে গিয়ে লিখে নিয়ে, ঠিক আছে, সেটাকে বলতে হবে, রিপিটেডলি বলতে হবে। তবে গিয়ে মানে শেখা যাবে স্পোকেন ইংলিশটা, মানে একজন কমিউনিকেটার হওয়া যাবে, কমিউনিকেশন করার মতো শেখা যাবে। আরেকটা কথা বলি, যে এই যে কমিউনিকেশন করার জন্য প্রথমে আমরা কীভাবে শিখবো? প্রথমে আমরা ছোট ছোট বাক্য শিখবো, 2-3টে শব্দের, ধীরে ধীরে আঁকবো। মানে মেন ব্যাপারটা কি, মেন ব্যাপারটা বাংলায় একটা কথা আছে, আগে হেলে ধরতে শিখি, আগে হেলে ধরতে শিখলে যদি সফল হই হেলে ধরতে, তারপর না গোখরোর গর্তে হাত দেবো। আর প্রথমে যদি গোখরোর গর্তে হাত দিয়ে বসে থাকি তাহলে ওখানেই শুয়ে পড়তে হবে। তো সেই জন্য সেই কাজটা করতে গিয়ে লাভ নেই, আমাদেরকে প্রথমে 2-3টে বাক্য দিয়ে শিখতে হবে। 2-3টে বাক্য দিয়ে বলছি, ভেরি সরি, 2-3টে ওয়ার্ড যুক্ত যে বাক্যগুলো, সেগুলো আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে? তো এবার ব্যাপারটা হচ্ছে, এবার একটা কথা, যে তোমরা যেখানেই যাও না কেন, আচ্ছা আমি তুমি করেই কথাটা বলছি, কারণ আমার আপনি বলতে একটু অসুবিধা হয়। এখানে তুমি ধরনের লোকও থাকবে, আপনি ধরনের লোকও থাকবে, তা আমি তুমি করেই বলি। তো তার মধ্যে একটা আত্মীয়তা থাকে তুমি কথাটার মধ্যে। তো যে তোমরা যদি স্পোকেন ইংলিশে ক্লাস করতে যাও কোথাও, মানে প্রফেশনালি একদম, যেখানে প্যাকেজে, মানে একদম টাকা দিয়ে প্যাকেজে যেখানে স্পোকেন ইংলিশে ক্লাস করানো হয়, সেখানেও যদি যাও, সেখানেও দেখবে প্রথমে এই কথাগুলোই বলে, ঠিক আছে? তারপর মানে একদম বেসিক গ্রামার থেকে শেখানো হয়, প্রিপোজিশন শেখানো হয়, নাউন, প্রোনাউন, ভার্ব, এগুলো হালকা হালকা টাচ দিয়ে যাওয়া হয়। সবথেকে গুরুত্ব দেওয়া হয় টেন্সের উপরে, সবথেকে গুরুত্ব দেওয়া হয় টেন্সের উপরে। কারণ টেন্স না জানলে বাক্য তো গঠন করতে পারবে না। একটা ব্যাপার বোঝো, বাড়ি তৈরি করবে, খুব ভালো কথা, বাড়ি তৈরি করবে, তা বাড়ি তৈরি করার জন্য ইট, বালি, সিমেন্ট এসব তো দরকার, রড এসব তো আনতে হবে, না হলে এমনি কী করে বাড়ি তৈরি হবে না? তো সেই যে উপাদানগুলো, একটা বাড়ি তৈরির যে উপাদানগুলো, ঠিক সেরকমই ইংরাজি বাক্য বলার বা লেখার প্রধান উপাদানটাই হচ্ছে টেন্স। তো টেন্সটা না জানলে বাক্যটা গঠন করবে কী করে? এবার একটা কথা, যে আমরা কিন্তু 12টা টেন্স আছে, টোটাল টেন্স 12টা। যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদের জন্যও বলছি, টোটাল টেন্স আছে 12টা। তো এই 12টা টেন্সের মধ্যে 12টাই আমাদের বলার জন্য প্রয়োজন পড়ে না। হ্যাঁ, বললে তো বলা যেতেই পারে, কিন্তু আমরা তো কমিউনিকেটার হতে চাইছি, মানে আমরা যাতে মানুষের সাথে একটু ইংরেজিতে কথা বলে যোগাযোগটা স্থাপন করতে পারি। তা সেই রকম আমরা সেটা শিখতে চাইছি। সেটা শিখতে গিয়ে আমাদের 12টা টেন্স বলার কোনো দরকার নেই। ওই মানে মোটামুটি 6টা-7টা টেন্স আমরা যদি জানি, তাহলে তার মধ্যে আমরা বাক্য গঠন করে বলতে পারবো, মানে একজন কমিউনিকেটার হতে পারবো। ওকে, স্পিকার হওয়ার জন্য, স্পিচ দেওয়ার জন্য তখন তো আরও অনেক কিছু জানতে হবে। তখন ভয়েস চেঞ্জ জানতে হবে, ডিটেলসে ন্যারেশন জানতে হবে, হ্যাঁ, জয়নিং ফয়নিং সব জানতে হবে। তো সেরকম আমার দরকার না, আমরা চাইছি আগে আমরা প্রথমে কমিউনিকেটার হই, তারপর দেখা যাবে। আগে হেলে ধরি, তারপর আমি গোকরো ধরবো। তো এই জন্য যেটা বলছিলাম কি, আমরা এক একদিন এক একটা টেন্স নিয়ে আলোচনা করবো, এক একটা টেন্সের উপরে বাক্য গঠন করব। তা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য গঠন করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপরে যে বাক্য হয় সেই বাক্য গঠন করব। এবার আমার যে এই যে মানে তোমরা যেখানে দেখছো ইউটিউবে, যেখানে দেখতে পাচ্ছ এই ভিডিওটা, সেখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করানো আছে। প্রেজেন্ট ইনডিফিনিট একদম বেসিক থেকে গ্রামারটা করানো আছে। তা আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে লিঙ্ক, ভিডিওর যে লিঙ্কটা, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যদি কারো প্রয়োজন পড়ে সেখান থেকে দেখে নেবে। এবার একটা কথা বলি, যে বাক্য গঠন করতে গেলে সাধারণ নিয়মগুলো কী হয় দেখো। অনেকে কি করে, অনেকে যেমন এই তলায় যেমন বাংলা হয়, সেই বাংলা অনুযায়ী ইংরাজি লিখে ফেলে, ইংরেজি লিখে বা বলে ফেলে। এই আমরা ভাত খাই, কি লিখলাম? আমরা ভাত খাই। অনেকে কি করে, অনেকে ইংরেজি বলার সময় এরমভাবে বলে, উই রাইস ইট। কিন্তু এটা ভুল কথা, এটা হলো ভুল কথা। কারণ ভুল কথা কেন? কারণ ইংরাজি সাধারণ বাক্য মানে অ্যাসার্টিভ সেন্টেন্স, আমি কিন্তু ইন্টারোগেটিভ, তারপর এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, অপটেটিভ এসবে যাচ্ছি না। নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স, যার দুটো ভাগ, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, মানে হ্যাঁবাচক আর নাবাচক। নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স মানে ইংরাজি সাধারণ বাক্যের, অনেকের আবার এটা ব্যাপারটা ঘেটে ঘুটে যাবে মাথার মধ্যে, কী সব বলছে রে, অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ, নেগেটিভ ওসব নয়। সাধারণ ইংরাজি বাক্য গঠনের নিয়ম হচ্ছে, এটা কিন্তু ভুল, এটা কাটা। এই বাক্যটা, এই যে উই রাইস ইট, এটা কাটা। কারণ ইংরাজি সাধারণ বাক্য গঠনের নিয়ম হচ্ছে, প্রথমে সাবজেক্ট মানে কর্তা, যে কাজটা করে, তারপর ভার্ব,
তারপর হলো ভার্ব, তারপর অবজেক্ট বা এক্সটেনশন, তারপর হচ্ছে অবজেক্ট মানে বাক্যের কর্ম, ওটাকে মানে এখন মডার্ন ইংলিশে এক্সটেনশনও বলা হয়। তো সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট, এইটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে ইংরাজি সাধারণ বাক্য গঠনের নিয়ম। আর আমরা অনেক সময় কী করি, আমরা অনেক সময় ইংরাজি বলতে গিয়ে যে আমরা ভাত খাই, মানে আমরা তো অ্যাকচুয়ালি কী হয়, আমরা তো নিজের মাতৃভাষা থেকে ইংরেজিতে কনভার্ট করার চেষ্টা করি না করি যে আমি যখন ইংরেজি সেন্টেন্সগুলো বলছি আমি কিন্তু ব্যাক মাইন্ডে ভেবে নিচ্ছি, কিন্তু বাংলাটাকে ভেবে তোমার ইংলিশে করছি, যার জন্য টুকটাক ভুলভাল বেরিয়ে যাচ্ছে, আবার সেটাকে কারেকশান করতে হচ্ছে, কারণ অভ্যাস নেই। তো ব্যাপারটা হচ্ছে এই যে আমরা কী করি, বাংলায় আমরা যখন কনভার্ট করতে যাই, বাংলা থেকে যখন ইংরেজিতে কনভার্ট করতে যাই, তখন আমরা এরকমভাবে ভাবি আমরা ভাত খাই, উই রাইস ইট, মানে সব তলায় তলায় বসিয়ে দিই, আমরার তলায় উই, ভাতের তলায় রাইস, ইটের তলায় খাইয়ের তলায় ইট, তাহলে উই রাইস ইট হয়ে গেল। কিন্তু এটা ভুলটা কী হলো, ভুলটা হলো উইটা হচ্ছে সাবজেক্ট, এখানে উইটা হলো সাবজেক্ট, রাইসটা হচ্ছে কি, রাইসটা হচ্ছে অবজেক্ট, আর ইটটা কি, ইটটা হচ্ছে ভার্ব। ইটটা কেন ভার্ব, কেন কোনো কাজ করাকে ভার্ব বলে, তাহলে ইট মানে তো খাওয়া, তাহলে ওটা ভার্ব হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি ইংরাজি বাক্য গঠনের নিয়ম হচ্ছে সাবজেক্ট ভার্ব তারপর অবজেক্ট, আর আমরা যেটা বলে ফেলি সেটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এই জন্য ওটা ভুল, এই জন্য ওটা হচ্ছে ওখানে ভুল। আমাদের বলতে হবে কি, তাহলে আমাদের বলতে হবে উই ইট রাইস, উই ইট রাইস, আমরা ভাত খাই, এটা আমাদের বলতে হবে। এবার একদম কি বললাম, সাধারণ বাক্য গঠন করব, সাধারণ বাক্য গঠনের নিয়মটা কি, আচ্ছা এটা প্রথমে বলে দিলাম, এই ভুলটা আমরা করি, এই ভুলটাকে ঠিক করে নিতে হবে সবাইকে। আচ্ছা এবার আমাদের কি হয়, আমাদের সাধারণ বাক্য গঠনের নিয়ম কি, সাধারণ বাক্য গঠনের নিয়ম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে সাধারণ বাক্য গঠনের নিয়ম হচ্ছে একটুখানি লোচা আছে, সেটা হচ্ছে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এটা আমি আশা করি মানে একটু যারা মানে বড় মানুষ আর কি, বয়স হয়েছে, মোটামুটি সবাই শুনেছে পড়াশোনার জীবনে, সবারই মোটামুটি জানা আছে। হ্যাঁ, চর্চার অভাবে অনেকটা মাথা থেকে বেরিয়ে যায়, তালগোল পাকিয়ে যায়, সেটা আলাদা কথা, কিন্তু দুদিন প্র্যাকটিস করলেই হয়ে যাবে। যেমন আই গো হয়, কিন্তু হি তো গো হয় না, হি এর সাথে গোজ হয়, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা আমরা মোটামুটি সবাই জানি। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে কি বলতে গেলাম, হ্যাঁ মানে সাধারণ বাক্য গঠন করব আমরা, যে প্রেজেন্ট ইনডিফিনাইট নিয়ে আলোচনা করছি। প্রেজেন্ট ইনডিফিনাইটের নিয়ম কি, প্রেজেন্ট ইনডিফিনাইটের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ভার্বের ফার্স্ট ফর্ম মানে, ভার্বের ফার্স্ট ফর্ম মানে হচ্ছে ভার্বের তিনটে করে রূপ হয়, এই পৃথিবীতে যত ভার্ব আছে সব ভার্বের তিনটে করে রূপ হয়, সেটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব, কনজুগেশন অফ ভার্ব সেগুলোকে বলে। এটা ভার্বের তিনটে করে রূপ হয়, যেমন গো এন্ড গান, টেক টুক টেকেন, পুট পুট পুট, কাট কাট কাট, ইট এট ইটেন, এরকম তিনটে করে রূপ হয়। কিন্তু আজকে আমাদের আলোচনা হচ্ছে প্রথম রূপটা নিয়ে, কারণ আমরা আজকে আলোচনা করব কি, আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবং বললাম প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ডিটেলস যে ভিডিওটা, যে যারা টেন্সটা শিখতে যায়, যে এটার সঙ্গে আমি টেন্সটাও একটুখানি দেখে নেবো, তার যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আর এবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স একদম সাধারণ বাক্য, মানে কি, মানে হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম প্রথম রূপটা বসে, তারপর অবজেক্ট, ব্যাস এইটুকখানি জানলেই হবে। এবার একটা ব্যাপার আছে, সাবজেক্টের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে মানে আই বাদে যে কোনো একজন যদি বোঝায়, আই বাদে যে কোনো একজন মানে সিঙ্গুলার নাউন, হ্যাঁ আই বাদে যদি যে কোনো সিঙ্গুলার নাউন বা প্রোনাউন যাই থাকুক, সে প্রোনাউন কেন বললাম, হি সি এগুলোও থাকতে পারে, ইট থাকতে পারে, তো যে কোনো আই বাদে আমি ছাড়া যে কোনো একজনের সঙ্গে, একজনের জন্য, পৃথিবীতে যে কোনো একজনের জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। আবার বলি, আমি ছাড়া যে কোনো একজন যদি থাকে, সে যেই হোক না কেন, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, কারোর সাথে কোনো খাতির নেই, আমি ছাড়া যে কোনো একজনের সাথে ভার্ব হলে ভার্বের সাথে এস বাই এস লাগাতে হবে, দিতে হবে। আর আই থাকলে ভার্বের সাথে এস বাই এস হওয়ার দরকার নেই। এবার একটা কথা হচ্ছে, তাহলে যদি অনেকজন হয়, অন্য লোক অনেকজন হয়, অনেকজন হলেও দেওয়ার দরকার নেই, শুধু আই বাদে যে কোনো একজনের সাথে হবে, একজন, বোঝা গেল? কারো নাম হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো জায়গা হতে পারে, কোনো বস্তু হতে পারে, যাই হোক না কেন, সেখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। এরকম আমরা কিছু সাধারণ বাক্য আজকে দেখে নিই। হ্যাঁ, এখানে আমি কতগুলো সাধারণ বাক্য লিখলাম। এবার সাধারণ বাক্যগুলো কীরকম লিখলাম, দেখো সবগুলোর মধ্যে যাওয়াটা ধরে নিয়েছি। কেন ধরে নিয়েছি, কারণ আমি যাওয়া ইংরেজি কি গো, আমি এখানে গোটাকে কমন ভার্ব ধরে নিলাম, আমি এখানে কমন ভার্ব,
যে গোটাকে কমন ভার্ব ধরে আমি এগোবো। এবার যার যেমন প্রয়োজন পড়বে, তোমাদের যেমন কথা বলার প্রয়োজন পড়বে, সেখানে গোয়ের জায়গায় সেই ভার্বটা লাগিয়ে দেবে, হয়ে গেল। আগে ব্যাপারটা বলে নিই যে আমি যাই, কি বললাম, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। তা আমি যাই, এখানে আই গো, সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর অবজেক্ট। এবার বলবে কই অবজেক্ট কই, এমা অবজেক্ট তো নেই, কারণ এখানে অবজেক্ট তো নেই, এখানে বাংলাতেই তো অবজেক্টটা নেই, এখানে বাংলাতেই তো অবজেক্টটা নেই, বোঝা গেল। তো আমার অবজেক্ট লেখার দরকার নেই। মেন ব্যাপারটা যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এবার অবজেক্ট যেখানে নেই সেখানে কি করব, সেখানে তো দেওয়ার দরকার নেই। তাহলে কী হলো, আই গো, আমি যাই, আই গো। এবার যার এখানে যেমন ভার্বের প্রয়োজন পড়বে, কেউ যদি বলতে চায় আমি খাই, তাহলে আই ইট। আমি বলি, আই স্পিক, ঠিক আছে। আমি দিই, আই গিভ। আমি নিই, আই টেক, বোঝা গেল। এখানে যার যেমন ভার্ব লাগবে সে তখন বসিয়ে দেবে। গোটাকে আমি একটা কমন ভার্ব ধরে নিলাম, কমন ভার্ব মানে একটা রূপক হিসাবে, সেখানে যার যেটা প্রয়োজন পড়বে সে সেটা বসিয়ে নেবে। আমি যাই, আমরা যাই, এবার আছে আমরা যাই, কী হবে, আমরা ইংরেজি উই, তাহলে কী হবে, গো। উইয়ের সাথেও গো হবে, কারণ কী বললাম, যে কোনো অনেকজন যদি থাকে তাহলে ভার্বের সাথে এস বাই এস দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এবার আছে সে যায়, সে কি, সে মানে হচ্ছে হি অথবা সি। কেন হি অথবা সি লিখলাম, কারণ সে বলতে ছেলেকেও বোঝাতে পারে, মেয়েকেও বোঝাতে পারে, যা হোক একটা হতে পারে। তাহলে সে যায় কী হবে, হি অবলিক সি লিখলাম। এবার কী হবে, গো, হি অবলিক সি গো। হলো না, হলো না, ভুল হলো। কেন ভুল হলো, কারণ এখানে গোজ হবে, কারণ এই যে একটু আগেই বললাম আই ছাড়া, আমি ছাড়া যে কোনো একজন থাকলে, এই যে সে মানে কি, সে মানে তো একজনই বোঝাচ্ছে। আমি ছাড়া যে কোনো একজন থাকলে সেখানে ভার্বের সাথে এস বাই এস লাগাতে হবে, না লাগালেই ব্যাপারটা বলতে গেলে যে হি অর সি, আমি যদি ইংরেজি বলতে গিয়ে বলি, কাউকে বলছি বা কাউকে বললাম যে ও মাই ফাদার এভরিডে গো, হলো, ভুল হয়ে গেল। সে বলবে এই আবার কী রে, মাই ফাদার এভরিডে গো হয় নাকি, মনে মনে ভাববে, হয়তো বলবে না, মনে মনে ভাববে। তাহলে কী হবে, মাই ফাদার এভরিডে গোজ, কারণ আমার বাবা তো সিঙ্গুলার, একজন, সিঙ্গুলার নাউন। তো সেই হিসেবে আমার বাবা প্রতিদিন যায়, মানে মাই ফাদার এভরিডে গোজ। আচ্ছা তারা যায়, তারা যায় কী হবে, দে, তারা ইংরেজি কি, বা তাহারা ইংরেজি দে, তাহলে দে গো। কেন দে গো হলো, কারণ ওই যে একের বেশি হলেই, একজনের বেশি হলেই হয়ে যাবে, মানে ভার্বের ফার্স্ট রূপটা, তার সঙ্গে এস বাই এসের কোনো ব্যাপার নেই। তুমি যাও, কি হবে, ইউ গো। আবার তোমরা যাও, এটাও হবে ইউ গো। কেন, এটা আবার কেন হলো, এরকম দ্বিচারিতা কেন, যে তুমি লিখছো ইউগো, তোমরা লিখছো ইউগো। এবার অনেকের প্রশ্ন আসবে, কেন তুমিটা তো একজন আর তোমরাটা তো অনেকজন। হ্যাঁ, তুমিটা একজন, তোমরাটা অনেকজন, এটা বাস্তব কথা, কিন্তু ইউকে সবসময় প্লুরাল ধরে নেওয়া হয়, ইউকে সবসময় প্লুরাল ধরে নেওয়া হয়, মানে একের বেশি। ইউকে কখনো সিঙ্গুলার ধরা হয় না, কারণ কেন, কারণ ইউ এর মধ্যে 6টা মানে থাকে, ইউ এর মধ্যে 6টা মানে থাকে। তুই, তোরা, তুই বললেও ইউ বলবো, তোরা বললেও ইউই বলবো, তুমি, তোমরা, তুমি বললেও ইউ বলবো, তোমরা বললেও ইউ বলবো, আপনি, আপনারা, এবার কি আপনি বললেও ইউ বলবো, আপনারা বললেও ইউ বলবো, এটা সম্মান দেওয়ার জন্য। তাহলে ইউ এর মধ্যে 6টা মানে আছে, ওই জন্য ইউকে সবসময় প্লুরালই ধরে নেওয়া হয়, ইউকে কখনো সিঙ্গুলার ধরা হয় না। ওকে, তাহলে ইউ থাকলে কী হবে, ইউ থাকলে সবসময় যেহেতু প্লুরাল ধরবো, তাহলে মানে একের বেশি ধরবো ইউকে সবসময়, তাহলে কী হবে, ইউ এর সাথে আর গোজ লেখার দরকার নেই, লিখে দিলাম গো। এবার এই গোটা দিয়ে কেন বললাম, গোটা দিয়ে বললাম গোটাকে একটা রূপক ভার্ব হিসাবে ধরে নিয়ে, রূপক ভার্ব হিসেবে, ঠিক আছে। এবার এখানে যার যেমন প্রয়োজন পড়বে, যার যেমন যে ভার্ব যার লাগানোর প্রয়োজন পড়বে, যে যেমন বলতে চাইবে, যে কেউ হয়তো বলছে যে আমি বলি, তাই স্পিক, আমি খাই, আই ইট, ঠিক আছে। আমি দিই, আই গিভ। আমি নিই, আই টেক, বোঝা গেল। তো যেমন হবে, যেমন যার বলার প্রয়োজন পড়বে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে শুধু কিন্তু আজকে আলোচনা করছি, একদম সাধারণ বাক্য নিয়ে আমরা কীরকম বলবো, ঠিক আছে। তো এই হয়ে গেল, এটা বোঝা গেল। এবার একটা কথা বলতে ভুলে গেছি, যে আগে আমরা ইংরেজিতে তো কথা বলবো, কিন্তু ইংরেজিতে কথা বলার আগে আমাদেরকে কিছু ম্যানার্স শিখতে হয়, কিছু ম্যানার্স, মানে একটা ব্যাপার আছে, তো একটা অ্যাপিয়ারেন্সের ব্যাপার আছে, ঠিক আছে। এই যে আমরা স্পোকেন ইংলিশ শিখবো, স্পোকেন ইংলিশ আমরা শিখবো, খুব ভালো কথা, কিন্তু তার আগে একটা ম্যানার্স শিখতে, কিছু ম্যানার্স শিখতে, ম্যানার্স মানে আচরণবিধি। হ্যাঁ, যেটা বলছিলাম, যে আমরা তো ইংরেজিতে কথা তো বলা শিখবো, আমরা স্পোকেন ইংলিশ শিখবো, কিন্তু স্পোকেন ইংলিশ শেখার জন্য নিজের একটা অ্যাপিয়ারেন্স মানে কি, মানুষের মধ্যে নিজের একটা প্রেজেন্টেশনের একটা ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে মানে আগে আমরা ইংরেজি বলা শিখবো, তার আগে আমাদেরকে কিছু ম্যানার্স, ঠিক আছে, বিফোর উই লার্ন স্পোকেন ইংলিশ উই শুড লার্ন ম্যানার্স।
অ্যাট ফার্স্ট উই শুড লার্ন ম্যানার্স, আমাদেরকে প্রথমে ম্যানার্স আচরণ শিখতে হবে। আচরণ কিছু ব্যাপার আছে যে কীভাবে আমরা কথা বলি ছোটো লোকের মতন, মানে একদম মানে অ্যাপিয়ারেন্সটা ঠিক রেখে ভদ্রলোকের মতো কীরকম কথা বলবো। যে এখানে দেখো এবার কি, এবার ব্যাপারটা হচ্ছে আমার যে কটা আপাতত রানিংয়ে মনে পড়লো, ক্যামেরাকে স্টপ রেখে দিয়ে যে কটা মনে পড়লো আমি লিখলাম। এবার কারো কিছু প্রশ্ন থাকতেই পারে, কারো কিছু প্রশ্ন থাকতেই পারে, এটা তো আর লাইভ ক্লাস নয় যে আমি কারোটা শুনতে পাবো দেখতে পাবো। যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা নিঃসন্দেহে মানে নির্দ্বিধায় কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আমার যদি জানা থাকে দেবো, আর যদি না জানা থাকে জেনে নিয়ে তারপর বলবো, অবশ্যই বলবো, বলার চেষ্টা করবো। ওকে, তো এই যে এখানে কি লিখেছি, কারোর সাথে সাক্ষাৎ হলে, কারোর সাথে সাক্ষাৎ হলে, কারোর সাথে আমাদের দেখা হয় না, দেখা হয় যখন আমাদের দেখা হয় তখন আমরা কি বলি, তখন আমরা বলি হ্যালো নাইস টু মিট ইউ, হ্যালো নাইস টু মিট ইউ। ঠিক আছে, তোমার সাথে দেখা হয়ে আমার ভালো লাগলো, তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। আবার ধরো কারো কুশল জানতে, কারো কুশল জানতে মানে কুশল জানতে মানে কি, কুশল জানতে মানে ভালো মন্দ জানতে, সে কেমন আছে। কারো কুশল জানতে চাইলে আমরা কি করি, হ্যালো হাউ আর ইউ, হ্যালো হাউ আর ইউ, এটা কারো কুশল জানতে আমরা জিজ্ঞাসা করি। এগুলো কি, ওই যে বললাম প্রথমেই একটা কথা বলে এসেছি কিন্তু আমি, লজ্জা ছাড়তে হবে। স্পোকেন ইংলিশ শিখতে গেলে লজ্জা ছাড়তে হবে, একে অপরের সাথে এই কথাগুলো বলার চেষ্টা করতে হবে। একটু একটু বলা শুরু করলে আস্তে আস্তে যত লজ্জা ছেড়ে দিয়ে যত প্র্যাকটিস, ঠিক আছে, যত প্র্যাকটিস করবে, ওই যে একটু একটা কথা বললাম, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর যত প্র্যাকটিস করবে তত কী হবে, কনফিডেন্স গ্রো করবে, তত নিজের মধ্যে কিন্তু একটা কনফিডেন্স গ্রো করবে, আরও বলার উৎসাহ দেখা দেবে। নচেত কিন্তু লজ্জা করলে হবে না, আর ওই মানে আমি জানি শিখি বলি না, চুপ করে যেমন আমি এতদিন বলতাম না, কারণ আমার প্রয়োজন পড়তো না, স্টুডেন্টদের সাথে যেটুকু প্রয়োজন বলি, আর স্টুডেন্টদের মানে লেখালেখিতেই বেশি ব্যস্ত থাকি, মানে লিখতে পারি, বলার ফ্লুয়েন্সিটা অনেকটা নষ্ট হয়ে গেছে। তো সেই জন্যই প্র্যাকটিস রাখতে হবে আর বলতে হবে। তো এই যে কারো কুশল জানতে চাইলে কী হবে, হ্যালো হাউ আর ইউ। আচ্ছা, কেউ যদি আমাদের কুশল জানতে চায়, যে কেমন আছো, হয়তো অন্য কেউ জিজ্ঞাসা করলো হ্যালো হাউ আর ইউ, তাহলে আমি কি উত্তর দেবো, বলবো বাংলায় ভালো না, তাহলে কী হবে, আই এম ফাইন, অথবা আই এম গুড। ঠিক আছে, বলতে হবে। দেখা হলো আমাকে কেউ জিজ্ঞাসা করলো হ্যালো মিস্টার হাউ আর ইউ, আমি তখন বলবো খুব ভালো, আপনি কেমন আছেন। হলো না, কেমন সেই ব্যাপারটা হাস্যকর হয়ে গেল। সে যখন আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমাকেও তো বলতে হবে, ঠিক আছে, তা আমিও বলবো। তো কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইলে, যখন আমরা কারো দৃষ্টি আকর্ষণ করতে চাই, হয় না, দেখবে সিনেমায় দেখা যায় একটা পার্টিতে গিয়ে আমি কারোর সাথে কথা বলতে চাইছি, বা দেখা গেলো আমি সাইড চাইছি পাশ দিয়ে যাবো, মানে সে তার দৃষ্টি আকর্ষণ না করলে সে আমাকে সাইড দেবে কেন, তা আমাকে ধরে ঝাঁকাতে হবে, ও দিদি এটা সরুন না যাই, ওরকম না, মানে ভদ্রভাবে কী বলা যায় তখন, এই কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইলে তখন আমরা বলি এক্সকিউজ মি। কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইলে তখন আমরা বলি এক্সকিউজ মি, এটা হচ্ছে ভদ্রতা। কারো কথা না বুঝলে দেখা গেল কেউ ভ্যার করে অনেক কিছু বলে গেল, আমি কিছুই বুঝলাম না, তখন কি বলবো আমরা, সরি। তখন আমরা বলি সরি, কারো কথা যখন না বুঝতে পারি। কারো নাম জানতে চাইলে, আমরা যদি কারো নাম জানতে চাই, সেক্ষেত্রে একটা খুব কমন পদ্ধতি আছে, একটা খুব আমাদের সবার জানা পদ্ধতি আছে, হ্যালো হোয়াটস ইউর নেম, এটা তো আমরা বলতেই পারি, কিন্তু মানে আরও আধুনিক মডার্ন মানে ভদ্রভাবে বলতে গেলে বলতে হয় ক্যান আই হ্যাভ ইউর নেম প্লিজ, ক্যান আই হ্যাভ ইউর নেম প্লিজ, মানে কি, এবার বাংলাটা বোঝো। বাংলাটা যদি আমি নর্মাল জানতে চাই তোমার নাম কি, তাহলে বলবো হ্যালো হোয়াটস ইউর নেম। আর যদি ভদ্রভাবে বলি তাহলে কী হবে, আচ্ছা আমি কি তোমার নামটা জানতে পারি, তাহলে কী হবে, যে আমি কি তোমার নামটা জানতে পারি, তার ইংলিশটা হচ্ছে ক্যান আই হ্যাভ ইউর নেম প্লিজ, আমি কি তোমার নামটা জানতে পারি, বোঝা গেল, এ হলো ভদ্রতা। এতে এই ম্যানার্সগুলো আমাদেরকে জানতে হবে স্পোকেন ইংলিশ মানে বলার জন্য, বলতে গেলে। কারো সাহায্য চাইলে কি হয়, কারো সাহায্য চাইছি, তাহলে সাহায্যটা আমাকে খুব নম্রভাবে ভদ্রভাবে চাইতে হবে, তাহলে কী হবে, উড ইউ গিভ ইউর হ্যান্ড প্লিজ, কারো সাহায্য চাইলে কী হবে, কারো সাহায্য চাইলে বলবো উড ইউ গিভ ইউর হ্যান্ড প্লিজ,
উড ইউ গিভ ইউর হ্যান্ড প্লিজ মানে তুমি কি তোমার হাতটা বাড়িয়ে দেবে, মানে হাতটা বাড়িয়ে দেবে মানে কি আমি তোমার হাতটা নিয়ে বাড়ি চলে যাবো, বাড়ি গিয়ে কী করবো? তো এই যে উড ইউ গিভ ইউর হ্যান্ড প্লিজ, তুমি কি বা আপনি কি দয়া করে একটু হাতটা বাড়িয়ে দেবেন, মানে আমাকে একটু সাহায্য করবেন, এটা হচ্ছে ভদ্রতা। তো এই আমার আপাতত রানিংয়ে ক্যামেরাকে স্টপ করে এ কটা মনে পড়লাম, আমি লিখলাম, ঠিক আছে। এবার যদি কারো যে আগে বললাম মানে ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ মে কমেন্ট, ঠিক আছে, দেন আই উইল ট্রাই টু গিভ ইউর অ্যান্সার। দেখো আমিও বলতে গেলে আমার আটকে যাচ্ছি, কিন্তু চেষ্টা করছি ওই যে ভয় লজ্জা পেলে হবে না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, বাংলায় একটা প্রবাদ আছে, লজ্জা ছেড়ে দিতে হবে, চেষ্টা করতে হবে। আমিও চেষ্টা করছি, আমি তোমাদেরকে শেখানোর মাধ্যমে নিজের সেই যে সত্তাটা যেটা আমি পারতাম সেটা ফিরিয়ে আনার চেষ্টা করছি, আর কিছুই না। তো এই কটা মনে পড়লো, এগুলো আমাদেরকে শিখতে হয়, ম্যানার্সগুলো হলো। আচ্ছা এবার আমি চলে যাই আবার কোথায় কী আলোচনা করছিলাম না, আমরা সাধারণ বাক্য আলোচনা করছিলাম। সাধারণ বাক্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাধারণ বাক্য কীরকমভাবে, এতক্ষণ আমরা মানে এই যে ম্যানার্সগুলো বলার আগে কি বলছিলাম, সাধারণ বাক্য, যে আমাকে আমরা আজকে একদম সাধারণ বাক্য নিয়ে আলোচনা করবো প্রথম দিন শুধু না, সাধারণ বাক্য নিয়ে হয়তো একটা এপিসোডের মধ্যে একটা মানে ক্লাসে হবে না, কারণ অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা, সেক্ষেত্রে হবে না, হয়তো 2 বা 3টে পার্ট হয়ে যাবে, কিন্তু আগে আমাদেরকে সাধারণটা শিখতে হবে। তো আর কি লিখলাম, আমি যাই, আমরা যাই, সে যায়, তারা যায়, তুমি যাও, তোমরা যাও, ঠিক আছে। তো এগুলো লিখলাম। এবার ধরো যদি এরকম বলতে হয় আমাকে যেতে হয় মানে কি, মানে আমি বাধ্য হয়ে যেতে, আমাকে ঠেলে গুটিয়ে পাঠায়, আমাকে যেতে হয়, রোজ আমাকেই বাজারে যেতে হয়, ঠিক আছে, তা আমাকে বাজারে যেতে হয়। তো এটা আলাদা রাখবো, আমাকে যেতে হয় এটুকু শিখবো আগে, আমাকে যেতে হয়। তারপর এবার এখানে যার যেমন ভার্ব প্রয়োজন সে যেমন লাগিয়ে নেবে, আমাকে খেতে হয় লাগিয়ে নেবে, আমাকে বলতে হয় ভার্বটা ওইভাবে দিয়ে দিলেই হয়ে যাবে। কিন্তু আগে আমাকে জানতে হবে আমাকে যেতে হয় এটা কী মানে এই করতে হয়, বাধ্য যখন আমরা, তখন কীরকম ইংরেজি হয়। এই যে আমাকে যেতে হয় এটার ইংরেজি হবে আই হ্যাভ টু গো। এবার একটা কথা, হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে? হ্যাভ আর হ্যাজ কোথায় বসে? যত প্লুরাল আছে, সংখ্যায় বেশি হলে, একের বেশি হলেই সেখানে হ্যাভ বসে, আর একজন হলেই হ্যাজ বসে। ক্লিয়ার? তাহলে আই এর সাথে কেন লিখলাম? আই তো একজন, আইয়ের সঙ্গে হ্যাজ হওয়ার কথা ছিল, কারণ আই হচ্ছে আমি মানে কি, আমি নিজের কাছে নিজে স্পেশাল। তো সবাই প্রত্যেকটা মানুষই নিজের কাছে স্পেশাল, তা আমি তো আমার কাছে স্পেশাল, আমার জন্য স্পেশাল ব্যবস্থা, ওই জন্য হ্যাভ। ব্যাপারটা বোঝাতে পারলাম যে আই যে কোনো সিঙ্গুলার নাউন বা প্রোনাউন এক বচন বোঝালে সেখানে হ্যাজ হয়, আর একের বেশি বোঝালে হ্যাভ হয়। কিন্তু আই তো একজন, সেখানে কেন হ্যাভ দিয়ে বসে আছি? কারণ আই মানে আমি মানে আমি নিজে, আমি স্পেশাল। প্রত্যেকটা ব্যক্তি নিজের কাছে স্পেশাল হয়, আমি আমার কাছে স্পেশাল, ওই জন্য আমি হ্যাভ লিখবো। যখনই আই হবে তখনই হ্যাভ হবে। ওকে, তাহলে আই হ্যাভ টু গো। আর আমাদেরকে যেতে হয়, এটা হবে উই হ্যাভ টু গো। উই হ্যাভ টু গো। তাকে যেতে হয়, তাহলে কী হবে? হি অবলিক শি। তাকে মানে কি? তাকে মানে সে থেকেই তো তাকে এসছে, একজনকে বোঝাচ্ছে, তাহলে হি অবলিক শি, এখানে কী হবে? হ্যাজ টু গো। হি অবলিক শি হ্যাজ টু গো। তাদেরকে যেতে হয়, এটা হবে দে হ্যাভ টু গো। দে হ্যাভ টু গো। তোমাকে যেতে হয়, এটা কি হবে? ইউ হ্যাভ টু গো। এবার একটা কথা, আমি সবগুলো গো দিয়ে লিখে দিলাম, কারণ মানে বিভিন্ন রকম ছড়িয়ে ছিটিয়ে লিখলে বুঝতে অসুবিধা হবে অনেকের। ওই জন্য একটা ভার্বকে, একটা ফিক্সড ভার্ব, আমি যত বাক্য বলবো এরপরেও বিভিন্ন ক্লাসে যত বাক্য বলবো, বিভিন্ন টেন্স নিয়ে আলোচনা হবে, গোটাকেই কিন্তু কমন ভার্ব ধরে নেওয়া হবে, গোটাকেই কিন্তু একটা রূপক ধরে নেওয়া হবে। ওই জন্য গোটাকে ধরে নিয়ে চলছি, যা বাক্য বলবো সব গো দিয়েই বলবো, ঠিক আছে। এবার সেই যার যেমন প্রয়োজন পড়বে, যার যেমন বলার প্রয়োজন পড়বে, সে সেখানে সেরকম পুট করে নেবে। এবার ধরো যদি কাউকে যে আমাকে যেতে হয়, এইখানটা যদি কারো মনে হয় যে আমাকে দিতে হয়, তাহলে আই হ্যাভ টু গিভ। আমাকে নিতে হয়, আই হ্যাভ টু টেক। আমাকে বলতে হয়, আই হ্যাভ টু স্পিক। বোঝা গেল? আমাকে পালাতে হয়, আই হ্যাভ টু ফ্লি। ফ্লি মানে পলায়ন করা, FLEE, ফ্লি মানে পলায়ন করা, আই হ্যাভ টু ফ্লি, আমাকে পলায়ন করতে হয়। তো যার যেমন প্রয়োজন পড়বে, যদি এমন হয় তাকে যেতে হয় লিখেছি কি হি হ্যাজ টু গো। এবার এখান থেকে তাকে বলতে হয়, তাহলে হি হ্যাজ টু স্পিক। তাকে নিতে হয়, হি হ্যাজ টু টেক। তাকে দিতে হয়, হি অর শি হ্যাজ টু গিভ।
এরকম আর কি, যার যেমন প্রয়োজন পড়বে সে সেখানে চেঞ্জ করে নেবে, সে সেখানে তার মতো করে ভাব বসিয়ে নেবে, কোনো ব্যাপার নেই। ব্যাপারটা বুঝতে হবে যে আমরা যখন বর্তমানে যখন কোনো কিছু আমরা বলি যে আমরা বাধ্য অর্থে, তখন হ্যাভ টু কথাটা ব্যবহার করা হয়, হ্যাভ টু অথবা হ্যাজ টু কথাটা ব্যবহার করা হয়, দিয়েভাবে বলতে হয়। বোঝা গেল যে আমি বললাম, প্রথমেই বললাম 2-3টে শব্দের বাক্য প্রথমে শিখব, বিকজ উই আর গোয়িং টু বি এ কমিউনিকেটার। অ্যাট ফার্স্ট উই আর গোয়িং টু বি এ কমিউনিকেটার, নট অ্যান ইংলিশ স্পিকার। আমরা প্রথমে কমিউনিকেটার হতে চাইছি, সংযোগকারী হতে চাইছি, যাতে মানুষের সাথে যোগাযোগটা করতে পারি ইংরাজিতে। তারপরে দেখা যাবে আমরা স্পিকার হব কি না, এগুলো শিখে যাওয়ার পর তারপর দেখা যাবে যার আরও মানে বড় লক্ষ্য, পারবে চেষ্টা করলেই, তো সে সেখানে পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হলো কী দাঁড়ালো, সাধারণ বাক্যকে করতে হয় বোঝালে কী হয়। তুমি তো এতক্ষণ ক্লাসটা শুনলে, খুব মন দিয়ে দেখলে, শুনলে আজকের ক্লাসটা। এবার বলো তো, যদি হয় আমরা যাই কী হবে? উই গো। তারা যায়? দে গো। আচ্ছা। আমি যাই? আই গো। আচ্ছা। সে যায়? হি অর শি গোস। হি অর শি গোজ। গুড। আচ্ছা, আমাকে যেতে হয়? আই হ্যাভ টু গো। আচ্ছা। তাদেরকে যেতে হয়? দে হ্যাভ টু গো। আচ্ছা। তাকে যেতে হয়? হি অর শি হ্যাজ টু গো। বাহ, গুড। তোমাকে যেতে হয়? ইউ হ্যাভ টু গো। বাহ, গুড, একটু সুন্দর হয়েছে। আচ্ছা, অলরেডি আজকে 30 মিনিট হয়ে গেছে, 30 মিনিটের ভিডিও হয়ে গেছে, তো আজকে এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে? আমরা মানে বেশি বললে মাথা আরও ঘুরে যাবে, যারা নতুন একদম বিগিনার, যারা একদম লার্নার, যারা একদম নিউ লার্নার বা বিগিনার, তাদের ক্ষেত্রে মাথা ঘুরে যাবে। ওই জন্য এই পর্যন্ত রইলো, পরের দিন আবার এরপর থেকেই ধরবো, পরের দিন আবার যখন আবার 3rd ক্লাস শুরু হবে, ঠিক আছে, এরপর থেকেই ধরবো। সপ্তাহে মনে হয় 2-3টের বেশি ক্লাস করতে পারবো না, কারণ টিউশনের চাপ আছে, এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ব্যাচের প্রচণ্ড প্রেশার রয়েছে, তাদেরকে মানে টেস্ট পেপার রেডি করাতে হচ্ছে এখন অল্প সময়ের মধ্যে। ওই জন্য এখন সপ্তাহে 2-3টে ক্লাসই করানো যাবে। তা আজকে এটা হলো আমাদের ক্লাস, ইট ওয়াজ দ্য সেকেন্ড ডে অফ আওয়ার ইংলিশ সেশন, স্পোকেন ইংলিশ সেশন। তো এভরিবডি, সবাইকে থ্যাংক ইউ এভরিবডি, সবাইকে ধন্যবাদ যে এটা আমাকে উৎসাহ দেওয়ার জন্য, ঠিক আছে? চেষ্টা করছি, আমি নিজের ফ্লুয়েন্সিটা ফিরিয়ে আনার চেষ্টা করছি, বলার চেষ্টা করছি, লজ্জা ছাড়ার চেষ্টা করছি, ঠিক আছে? আর যারা শিখতে চাইছো তোমাদেরকেও সেটা করতে হবে, লজ্জা ছাড়ার চেষ্টা করতে হবে, একে অপরের সঙ্গে বলতে হবে, কথা বলতে হবে। ওকে কারো কোনো প্রশ্ন আসে কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই। তো আমরা আবার ক্লাস 3 নম্বর যে ক্লাস, 3rd ডে 3 নম্বর ক্লাস নিয়ে আবার পরে আসবো, এরপর থেকে ধরবো, যতটা হলো তারপর থেকে ধরবো। ওকে, আজকের মতো গুড বাই, জয় হিন্দ।